নমস্কার, আমি ঋতব্রত। আজব দেশের গজব কথার একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় আম্বেদকর তুমি কার। এই প্রসঙ্গটির অবতারণা এই জন্য করতে হচ্ছে কারণ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বক্তব্যকে ঘিরে তুমুল হইচই শুরু হয়েছে পার্লামেন্টে। অমিত শাহ বলেছেন যে আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। বিরোধীদের মুখে সেই এক বুলি, এই জায়গায় যদি তারা ভগবানের নাম করতেন এতদিনে তারা স্বর্গলাভ করতেন। এই কথা থেকেই বিতর্কের সূত্রপাত এবং কংগ্রেস ও ইন্ডি অ্যালায়েন্সের অন্যান্য দলগুলো মনে করছে যে অমিত শাহের এই বক্তব্য অ্যাকচুয়ালি আম্বেদকরকে অপমানিত করেছে, একই সাথে দলিতদেরকেও অপমানিত করেছে, কারণ দলিতদের কাছে তিনি ভগবান। এবং এটাই বিজেপির কালচার। বিজেপি চায় কনস্টিটিউশনকে খুন করতে, সেই জায়গায় মনুস্মৃতি আনতে। তো এটা নিয়ে বিতর্ক বাসা বেঁধেছে এবং বিজেপিও তো বসে থাকার পার্টি নয়, তারা তাদের মতো করে প্রতিবাদ করেছে। নরেন্দ্র মোদী স্বয়ং আসরে নেমেছেন এবং তিনি আজকে একের পর এক টুইট করে যেটা বোঝানোর চেষ্টা করলেন সারাদিন যে আসলে কংগ্রেসই আম্বেদকরকে অসম্মান করেছে, যখনই সুযোগ পেয়েছে তারা তখনই কনস্টিটিউশনকে খুন করেছে। সেজন্যই আমরা ভাবলাম যে এই পর্বের নাম রাখি আম্বেদকর তুমি কার। কংগ্রেসের, বিজেপির, তৃণমূলের, নাকি সমাজবাদী পার্টি বা অন্য কোনো পার্টির। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। প্রথমে আমাদেরকে ভেবে দেখতে হবে যে একটা আপাত নিরীহ বক্তব্যকে ঘিরে এত উন্মাদনা কেন। অনেক ইস্যু আছে এখন দেশে, কাজ নেই, বাজারে চাকরি নেই, মূল্যস্ফীতি, কৃষকদের সমস্যা, বহু ইস্যু রয়েছে আমাদের। কিন্তু এই সমস্ত আপাত নিরীহ ইস্যুকে নিয়েই পলিটিক্যাল পার্টির উন্মাদনা এই জন্য থাকে, সবাই চায় তাদের ভোট ব্যাংককে খুশি রাখতে এবং ভোট ব্যাংককে বিভ্রান্ত করতে, যাতে করে তাদের রাজনৈতিক লাভ হয়। আমাদের দেশে যে রাজনীতিটা হয় সেটা কনস্ট্রাকটিভ নয়, গঠনমূলক নয়, সেটা ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক। এটা তারই একটা বহিঃপ্রকাশ। এখন এর পেছনে কি রাজনীতি আছে আপনারা প্রশ্ন করতেই পারেন। দেখুন, 2014 সাল, 2019 সাল আমরা যদি দেখি লোকসভা নির্বাচনের নিরিখে, বিজেপির যে হিন্দু ভোট ব্যাংক সেটা অক্ষত ছিল, সেখানে কোনো ভাগ ছিল না। কিন্তু 2024 সালে যেই মুহূর্তে নরেন্দ্র মোদী বললেন ইলেকশনের আগে বা লোকসভা নির্বাচনের প্রাক্কালে ইস বার 400 পার, কংগ্রেস এবং অন্যান্য সহযোগী দলগুলো এমনভাবে প্রচার শুরু করলো যে দলিতরা এতে ক্ষতিগ্রস্ত হবে। বিজেপি যদি 400টা আসন পেয়ে যায়, তারা ইচ্ছে মতো কনস্টিটিউশনের সব কিছু বদল করে দেবে এবং কনস্টিটিউশনে দলিতদের জন্য যে প্রভিশনগুলো রয়েছে সেগুলোকে বিজেপি অ্যাবলিশ করে দেবে। দলিতরা ভয় পেল। দলিতরা বিভিন্ন ইস্যুতে এর আগেই ক্ষুব্ধ ছিল বিজেপির ওপর। একটা ব্রাহ্মণ্যবাদের একটা তীব্র ভার তাদের ওপর আছড়ে পড়েছিল যেন। এছাড়াও সামাজিক বিভিন্ন প্রকল্প নিয়ে তারা বিজেপির ওপর ক্ষুব্ধ ছিল। বিজেপির কাজকর্মে, নরেন্দ্র মোদী সরকারের কাজকর্মে তারা খুশি ছিল না। বিভিন্ন জায়গায় তাদের সাথে বঞ্চনাও হয়েছিল, সেই সমস্ত ছবি ভাইরাল হয়েছে। তো সব কিছু মিলে দলিতরা কিন্তু বিজেপির ওপর রুষ্টই ছিল। তার সাথে এই যে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির প্রচার, সেটা কিন্তু দলিতদের এই রাগটাকে অনেকটা বাড়িয়ে দিল এবং বিজেপির দলিত ভোটে একটা ধস নামতে আমরা দেখলাম। বিজেপির যে হিন্দু কোর ভোট, সেখানে একটা ডিভিশন হয়ে গেল। দলিতদের অনেকটা ভোট কিন্তু বিজেপির থেকে বেরিয়ে গেল। সেই জন্য দলিতদের যে 17% ভোট এই মুহূর্তে ভারতে রয়েছে, তার 41% বিজেপি 2019-এ পেয়েছিল। এবার সেটা কমে 35% হয়েছে। এবং একই সাথে ইন্ডি অ্যালায়েন্স এবং কংগ্রেসের সামগ্রিক দলিত ভোট ছিল 28%, সেটা 18% বেড়ে এবার 46% হয়েছে। এবং যারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন, এই সমস্ত পরিসংখ্যান নিয়ে আলোচনা করেন, তারা একটা কথা বলেন, এই যে বিজেপি 272 অব্দিও একা পৌঁছতে পারলো না এবং ইন্ডি অ্যালায়েন্সের যে সংখ্যাটা এতটা বাড়লো, বিশেষ করে উত্তরপ্রদেশে যেখানে সমাজবাদী পার্টি 37টা আসন পেয়েছে, যেখানে বিজেপির জয়রথ কিন্তু থমকে গিয়েছে। এই সবের মূল কারণ হচ্ছে দলিত ভোটের ধস এবং সেটাই কিন্তু কংগ্রেস এবং ইন্ডি জোটের এই যে এবার একটু ভালো রেজাল্ট হলো তার কারণ এবং বিজেপির খারাপ রেজাল্টের কারণ। তো দলিতরা বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন এই ইস্যুটা তাদের কাছে, কংগ্রেসকে এবং অন্যান্য ইন্ডি অ্যালায়েন্সের সহযোগী দলের কাছে আরেকটি নতুন সুযোগ উপস্থাপিত করেছে। সেই সুযোগটি হচ্ছে দলিতদের ভোটে আরও ধস নামানো বিজেপি।
এবং এর ফলে যদি মানুষকে আরেকবার ভুল বোঝানো যায়, দলিতদেরকে আরেকবার ভুল বোঝানো যায় যে দেখো কংগ্রেস, যে দেখো অমিত শাহ আম্বেদকরকে অসম্মান করছে, অমিত শাহ তোমাদেরকে অসম্মান করছে, এবং দলিতরা বিজেপির উপর এমনিতেই রুষ্ট, রাগটা আরও বেড়ে যাবে এবং তার বহিঃপ্রকাশ হবে সামনের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে অথবা আহ, পরবর্তী লোকসভা নির্বাচনে। তো গোটাটাই ভোট ব্যাংকের রাজনীতি। আমাদের দেশে ভোট ব্যাংকের রাজনীতির বাইরে কিচ্ছুই হয় না, এটাই তার প্রমাণ। এবং এটা বারবারই হয়ে এসছে যে যখন ক্ষমতায় থাকে শুধু কংগ্রেসকে দোষ দিয়েও লাভ নেই, সব পলিটিক্যাল পার্টি এটাই করে। তো এখন এটা নিয়ে রাজনীতি চলবে, কিন্তু আমরা এই রাজনীতির চলতি হাওয়ায় গা না ভাসিয়ে যদি একটু প্রেক্ষাপটটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আম্বেদকর অ্যাকচুয়ালি কার। আম্বেদকরকে তৃণমূলে নাকি বিজেপির নাকি অন্য কারো। দেখুন, আম্বেদকরকে নিয়ে না অনেক মিথ প্রচারিত রয়েছে, সেই মিথগুলো ভাঙার প্রয়োজন রয়েছে। প্রথম যে বিষয়টি আমাদের বুঝতে হবে, যে আম্বেদকরকে যে সংবিধান প্রণেতা বলা হয় সেটা মানতে কিন্তু স্বয়ং আম্বেদকরের অসুবিধে ছিল। আম্বেদকর বারবার বোঝানোর চেষ্টা করেছেন, তিনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ঠিকই, কিন্তু মুখ্য উপদেষ্টা BN রাও তাকে একটা খসড়া তৈরি করে দিয়েছিলেন এবং তাকে কিন্তু অনেক কিছু মেনে নিতে হয়েছে। তিনি সবটাই যে নিজের ইচ্ছে মতো লিখতে পেরেছেন তেমনটা নয়, তাকে কিন্তু সবার সাথে মিটিং করেই সিদ্ধান্ত নিতে হয়েছে এবং সেখানে কিন্তু অনেক বিষয়ের সাথে তিনি সহমত পোষণও করেননি। সুতরাং তাকে যে একা সংবিধান প্রণেতা হিসেবে দেখানো হয়, এটা আমার মনে হয় কংগ্রেসের একটা চালাকি ছিল। কারণ আম্বেদকরের ওপর সবটা চাপিয়ে দেওয়া। আম্বেদকর নিজে সব ডিসিশন নেয়নি। কনস্টিটিউশন অ্যাসেম্বলি এভাবে কনস্টিটিউশন রচনা করতে পারে না, সেখানে বিভিন্ন ইনপুট এসেছে এবং বিভিন্ন ইনপুট এসেছে সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। কংগ্রেসের সংখ্যা বেশি ছিল, তাদেরই অনেক দর্শন প্রতিফলিত হয়েছে কনস্টিটিউশনে। আম্বেদকর নিঃসন্দেহে কিছু কিছু জায়গায় তার যে বক্তব্য সেটা রাখতে সমর্থ হয়েছেন, কিন্তু তার মানে যে পুরো কনস্টিটিউশন আম্বেদকর নিজের ইচ্ছা মতো লিখতে পেরেছেন তেমনটা নয়, এবং তেমনটা হয়ও না অ্যাকচুয়ালি। কংগ্রেসের এই মিথটা কিন্তু স্বয়ং আম্বেদকর পছন্দ করতেন না। 1953 সালে আম্বেদকর বলেছিলেন যে আমাকে সংবিধান প্রণেতা হিসেবে যে দেখানো হয় সেটা ভুল, এই কনস্টিটিউশনের অনেক কিছুর সাথে আমি সহমত পোষণ করি না, আমার মনে হয় এই জিনিসগুলো মানুষের উপকারে লাগবে না। অর্থাৎ সংবিধানের সমালোচনা স্বয়ং আম্বেদকর করেছেন। সুতরাং এগুলো মিথ কিন্তু ভাঙা দরকার। দ্বিতীয় যে মিথ, আম্বেদকর SC/ST রিজার্ভেশন বিল, এই যে SC/ST রিজার্ভেশন, এটাকে নিয়ে কিন্তু জেনারেলের সাথে একটা সবসময় দলিতদের একটা আকছাকছি চলে, কিন্তু একটু ভেবে দেখবেন এর কিন্তু কোনো কারণ নেই। তার কারণ আম্বেদকর কিন্তু সমসাময়িক অবস্থার পরিপ্রেক্ষিতে SC/STদের জন্য রিজার্ভেশন চালু করেছিলেন, সেটা 10 বছরের জন্য করেছিলেন। তার আশা ছিল যে নেহেরু সরকার SC/STদের আপলিফমেন্টের জন্য প্রচুর কাজ করবে এবং 10 বছর পর সবাই একই লেভেলে অবস্থান করবে, SC/STদের আলাদা করে সংরক্ষণের দরকার হবে না। কিন্তু তিনি দেখলেন বিপরীত একটা প্রতিচ্ছবি তার সামনে উপস্থাপিত করা হলো। নেহেরু সরকার দলিতদের সেই ভোট ব্যাংক হিসাবেই ব্যবহার করলেন। এখন দলিত, মুসলমান এই সম্প্রদায়গুলোকে যদি একটু গরিব করে রাখা যায়, একটু তাদের অভাবের মধ্যে রাখা যায়, তবে ভোটে লাভ হয়, সেই ভোট ব্যাংককে ব্ল্যাকমেল করা যায়। এবং সেই পন্থাই কিন্তু কংগ্রেস প্রথম থেকে নিয়েছে, এখনও তারা সেই পন্থা নিয়েই চলেছে। এখন স্বাভাবিক যে যত কম জানবে সে তত বেশি মানবে। কংগ্রেসের এই যে লজিকটা, সেটাই তো কাজ করেছে কংগ্রেসের হয়ে এতদিন। দলিতদেরকে যে আপলিফমেন্ট করবার দরকার রয়েছে সেটাই কংগ্রেস মনে করে না। কংগ্রেস মনে করে তারা গরিবই থাক, তারা একটু নিচেই অবস্থান করুক, তাহলে ভোট ব্যাংকে আমাদের লাভ হবে। ভোটের সময় আমরা এটাকে দেখিয়ে বা জুজু দেখিয়ে আমি ভোটটা তাদের পাবো আর কি। এটাই কংগ্রেসি রাজনীতি, এটাই দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু এখন তো মানুষ সব কিছুই বুঝতে পারে, এত রিসোর্সেস মানুষের কাছে গেছে, মানুষ কিন্তু এখন সব কিছু বুঝতে পারে। সেই জন্য কংগ্রেসের পক্ষে পলিটিক্সটা একটু কঠিন হয়ে গেছে। কংগ্রেস অত ডিভিশন বা বিভাজনের রাজনীতি করে অতটা সফল হচ্ছে না যেগুলো 2 দশক বা 3 দশক আগে হয়েছে। কংগ্রেসের এই যে ভোটের ধারাবাহিক বিপর্যয়, এবং কংগ্রেসের ভালো রেজাল্ট বলতে 543-এর মধ্যে 99, এই তো কংগ্রেসের স্ট্যান্ডার্ড এখন।
সেটা কিন্তু কংগ্রেসের এই কারণে হয়েছে, কারণ বিভাজনের রাজনীতি করে কংগ্রেস এখন খুব বেশি সফল হতে পারছে না। তার কারণ মানুষ এখন অনেক কিছু বোঝে, মানুষের কাছে অনেক রিসোর্সেস আছে ইন্টারনেটের দৌলতে। তো যাই হোক, এই এসসি এসটি রিজার্ভেশন কিন্তু আম্বেদকর 10 বছরের জন্য করেছিলেন। তার আইডিয়া ছিল ক্লাসলেস কাস্টলেস সোসাইটি, যেখানে কাস্টের ভিত্তিতে ক্লাসের ভিত্তিতে সমাজে কোনো ডিভিশন থাকবে না। তিনি সেই আদর্শের দিকে তাকিয়ে কাজ করতে চেয়েছিলেন। কংগ্রেস কি করলো? তার উল্টোটা করলো। তারা আরও জাতপাতের রাজনীতিকে প্রমোট করলো তাদের ভোট ব্যাংক ধরে রাখার জন্য, এবং আম্বেদকরের স্বপ্নের 12টা বাজিয়ে দিল। সেই জন্য আম্বেদকর আর যার হোক না কেন কংগ্রেসের কোনোদিনও না। এবং আম্বেদকর কিন্তু কংগ্রেসের বিরোধীই ছিলেন। তিনি কিন্তু 1947 সালেও বলেছেন যে আমাকে নেহেরু আইনমন্ত্রী করবার জন্য বলছেন, কিন্তু আমি আমার বিরোধী শিবিরের লোকের সাথে কিভাবে কাজ করব? আমার সাথে তো তাদের বন্ধুত্বই তৈরি হবে না, আমাদের দর্শনই আলাদা। সুতরাং তিনি কিন্তু প্রথম থেকেই খুশি ছিলেন না। তিনি নিয়েছিলেন পদটি নানা রকম কারণে, কারণ আইনমন্ত্রী হওয়ার জন্য তার থেকে তো আরও বেটার পার্সোনালিটি সেই মুহূর্তে কেউ ছিল না, এখনও নেই। হি ইজ দ্য বেস্ট পার্সন টু হোল্ড দ্যাট পোস্ট অ্যাকচুয়ালি। তো যাই হোক, কিন্তু আম্বেদকর কিন্তু কংগ্রেসের সাথে কখনোই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছিলেন না। এবং তিনি যখন আইনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন, তখন তিনি একটা দীর্ঘ চিঠি লিখেছিলেন। যদিও সেই চিঠিটি এখন আর পাওয়া যায় না, আরটিআই করা হয়েছিল, কিন্তু সেই চিঠিটি বলছে যে এখন আর নেই। এবং তিনি লিখেছিলেন যে অনেকগুলো বিষয়ে মতভেদ তৈরি হচ্ছে। তিনি যেভাবে দলিতদেরকে আপলিফ্ট করতে চেয়েছিলেন, তিনি দলিতদের গরিব রাখতে চাননি, দলিতদের উন্নতি চেয়েছিলেন, সামগ্রিক উন্নতি চেয়েছিলেন। সেই কারণে তার সাথে কংগ্রেসের একটা মতবিরোধ হয়। কংগ্রেস কিন্তু কখনোই দলিতদেরকে উপরে আনতে চায়নি এবং তার জন্য কোনো বিশেষ প্ল্যান প্রোগ্রামও করেনি। এবার কংগ্রেস আম্বেদকরকে কিভাবে বলছি যে সম্মান দেয়নি কখনো? আম্বেদকর নিজে বলেছেন যে কংগ্রেস যে সমস্ত কমিটি তৈরি করেছিল তৎকালীন সময়ে স্বাধীনতার পর, সেই কোনো ইম্পর্টেন্ট কমিটিতে আম্বেদকরকে রাখা হয়নি। ভাবুন, তার মতো ব্যক্তিত্বকে কোনো ইম্পর্টেন্ট কমিটিতে রাখা হয়নি। একই সাথে হিন্দু কোড নিয়েও একটা বিভেদ তৈরি হয় নেহরুর সাথে, এবং আলটিমেটলি তিনি পদত্যাগ করেন। সুতরাং কংগ্রেসের সাথে তিনি গুড টার্মে কখনোই ছিলেন না, ভালো টার্মে কখনোই ছিলেন না। সুতরাং পকেটে একটা লাল কনস্টিটিউশন গুজে 1975 সালে কনস্টিটিউশনের অপমৃত্যু ঘটিয়ে যারা এখন আম্বেদকরকে আশ্রয় করে নিজেদের ভোট বাক্সকে আরও এনরিচ করতে চায়, তাদের কিন্তু একটা ধিক্কার প্রাপ্য। যাই হোক, কংগ্রেস কখনোই আম্বেদকরকে সম্মান দেয়নি, এটা বাস্তব। এবং আম্বেদকর যেটা চেয়েছিলেন যে দলিতরা, মহিলারা যারা সামাজিক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছেন, তাদের কিভাবে তাদেরকে এগিয়ে আনা যায়, সমাজে তাদের উত্তরণ ঘটানো যায়। বারবার আমি উত্তরণ শব্দটি ব্যবহার করছি, অর্থাৎ তাদের খারাপ জায়গা থেকে কিভাবে ভালো জায়গায় উঠিয়ে আনা যায়, এটাই তার টার্গেট ছিল। এবং সেই জন্যই তিনি যা করবার করেছেন। কখনো সফল হয়েছেন, কখনো সফল হননি। এসসি এসটিদের রিজার্ভেশন 10 বছরের জন্য ছিল, কিন্তু পরবর্তীকালে 3টে অ্যামেন্ডমেন্ট হয়েছে। আপনাদের বলে রাখি, 1965 সালে 23 নম্বর হয়েছে, 1980 সালে 45 নম্বর অ্যামেন্ডমেন্ট হয়েছে, 1989 সালে 62 নম্বর অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই 3টে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এই যে টেনিয়ার, সেটাকে এক্সটেন্ড করা হয়েছে 40 বছর। তার মানে আমাদের দেশের সরকার কনফিডেন্ট নয়, এবং তারা সত্যি সত্যি দলিতদের আর্থ এবং সামাজিক ক্ষেত্রে তাদের উত্তরণ ঘটাতে পারেনি, যেটা আম্বেদকরের স্বপ্ন ছিল। তারা তাদেরকে সেই গরিবই রাখতে চেয়েছে, তাদেরকে সামাজিক অবস্থানের নিচেই রাখতে চেয়েছে। সেই জন্যই এই অসুবিধেগুলো হচ্ছে। গোটা ব্যাপারটা দর্শনের, পার্সপেক্টিভের, দৃষ্টিকোণের। আম্বেদকরের যা দৃষ্টিকোণ ছিল, কংগ্রেসের সেই দৃষ্টিকোণ নেই। সেজন্য কংগ্রেস এবং অন্যান্য যে সহযোগী দলগুলো এখন রয়েছে, তারা কখনোই এটা ক্লেম করতে পারে না যে আম্বেদকর আমাদের এবং আম্বেদকরকে আমরা খুব সম্মান করি, সেটা নয়। বিজেপি কি করতে পারে? আমার মনে হয় না। কারণ বিজেপির বিভিন্ন জায়গায় তারা ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে যেভাবে দলিতদের উপর আক্রমণ করেছে, সেটা একইভাবে নিন্দার যোগ্য। এবং সেই জন্য আম্বেদকরের যে স্বপ্ন, সেটাকে তারাও পূরণ করতে পারেনি বা পূরণ করতে দেয়নি। সেই জন্য আম্বেদকর কারোরই না। আম্বেদকর কোনো রিজিওনাল পার্টিরও নয়। কেন নয়? আমরা যেখানে যাই শক্তিশালী, সেখানেই আমরা কনস্টিটিউশনের কণ্ঠরোধ করি।
কনস্টিটিউশন আমাদের দেশের নাগরিকদের যে মৌলিক অধিকারগুলো দিয়েছে, আমরা সো কল যেটাকে বলি আম্বেদকর প্রণীত কনস্টিটিউশন, সেটা যে অধিকার দিয়েছে, আমাদের নাগরিক অধিকার দিয়েছে, সেটাকে হরণ করবার সব জায়গায় চেষ্টা করা হচ্ছে, সব লেভেলে চেষ্টা করা হচ্ছে। যে পলিটিক্যাল পার্টির কাছে নাম্বার থাকে, তারাই আমাদের অধিকারকে, নাগরিক অধিকারকে হরণ করবার চেষ্টা করে। সেজন্য কি, কোন অধিকারে আপনারা বলেন যে আম্বেদকর আমাদের? আম্বেদকর অ্যাকচুয়ালি সারা ভারতবর্ষে, ভারতবাসী যারা আর্থসামাজিক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে, প্রতিনিয়ত লড়াই করছে এগিয়ে আসার জন্য, আম্বেদকর তাদের। আম্বেদকর গরিবের, আম্বেদকর দলিতের, আম্বেদকর সমগ্র ভারতবাসীর, যারা লড়াই করছে জীবনে এগিয়ে যাওয়ার জন্য, সামাজিক অবস্থানগতভাবে, অর্থনৈতিক অবস্থানগতভাবে এগিয়ে যাওয়ার জন্য, সবার আম্বেদকর। আম্বেদকর কোনো পলিটিক্যাল পার্টি নয়। এত বড় একজন ব্যক্তিত্বকে আপনাদের রাজনীতির মধ্যে এনে তাকে কলঙ্কিত করবার প্রয়াস না করাই ভালো। আম্বেদকর সম্বন্ধে একটা আলাদা ভিডিও বানাবো, কারণ এই পরিসরে আম্বেদকরকে ধরা পসিবল না, এবং তার সম্বন্ধে যে মিথগুলো তৈরি করে তাকেই অ্যাকচুয়ালি কলঙ্কিত করবার চেষ্টা করা হয়েছে, সেই সমস্ত বিষয়েও আলোচনা করার দরকার আছে বলে মনে করছি। আজকের পর্বে এতটুকুই থাক। ভিডিও যদি ভালো লাগে, আমার কথাবার্তা যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন, এবং আমাকেও গ্রো করতে সাহায্য করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।